এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যারা দশম শ্রেণীতে পড়ো তাদের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম টপিক অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া থেকে যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, সেটা প্রতি বছরের জন্যই যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা নোটস আকারে খাতার মধ্যে তুলে নিতে পারো। সেগুলি হলো, বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো, পর্যায়নের সংজ্ঞা দাও, আবহবিকার কী, ক্ষয়ীভবন বলতে কী বোঝো, নগ্নীভবন বলতে কী বোঝো, অবরোহণ বলতে কী বোঝো, আরোহণ বলতে কী বোঝো, এবং এদের দুজনের মধ্যে পার্থক্য, এবং তোমার হচ্ছে পঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো। আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিই। বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের বাইরে যেসব শক্তিগুলো রয়েছে, সেই শক্তি যেমন নদ নদী, হিমবাহ বা সমুদ্র তরঙ্গ ইত্যাদির মাধ্যমে যখন আমাদের ভূপৃষ্ঠের কোনো ভূমিরূপের সৃষ্টি হয়, উঁচু বা নিচু হয়ে যেই হোক, যেমনই হোক না কেন, যখন সেই বহির্জাত যে শক্তি নদী, হিমবাহ ইত্যাদির মাধ্যমে যখন কোনো তোমার ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে পর্যায়ন বলতে কী বোঝো। পর্যায়ন হচ্ছে ধরো বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন আমরা বললাম নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির দ্বারা যখন হচ্ছে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং সেটা পরিবহন হচ্ছে আবার অন্য জায়গায় কোনো নিচু জায়গায়, সেটা গিয়ে যখন সঞ্চয় হচ্ছে এবং যে সমতলীকরণের সৃষ্টি হচ্ছে সেই সমতলীকরণকেই ভূপৃষ্ঠ থেকে যে সামঞ্জস্য বা সমতলীকরণের সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে পর্যায়ন বলবো। আচ্ছা, তারপর হচ্ছে আবহবিকার কাকে বলে। আবহবিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন হচ্ছে বৃষ্টিপাত, উষ্ণতা, তারপর হচ্ছে আর্দ্রতা ইত্যাদির মাধ্যমে যখন ভূপৃষ্ঠের যে শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সেই স্থানেই কিন্তু অবস্থান করছে, সেই স্থানে মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তো, এবং ক্ষয়প্রাপ্ত হয়ে সেই স্থানে অবস্থান করছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে আবহবিকার। আবহবিকার তার মানে বুঝতে পেরেছো। ধরো আবহবিকার বলতে কী বোঝো। আবহাওয়ার দেখে নাও কোশ্চেনটা। আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন তোমার উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং ক্ষয়প্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের ওপরেই সেই ক্ষয়প্রাপ্ত যে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো, সেগুলো যখন অবস্থান করছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে আবহবিকার। পরের কোশ্চেন রয়েছে, ধরো হচ্ছে ক্ষয়ীভবন কাকে বলে। আচ্ছা, ক্ষয়ীভবন হচ্ছে সেই যে আমরা যে বললাম যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, মানে আবহবিকারের মাধ্যমে যে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো যেগুলো হচ্ছে তোমার ভূপৃষ্ঠের ওপরেই পড়েছিল, সেইগুলো যখন কোনো নদী বা কোনো সমুদ্র স্রোতের মাধ্যমে ওইখান থেকে, মানে যেখানে ছিল সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, ঠিক আছে, তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে, মানে যে চূর্ণ বিচূর্ণ আবহবিকারের মাধ্যমে যে চূর্ণ বিচূর্ণ যে শিলাগুলো অন্য জায়গায় চলে গেল, ঠিক আছে, বিভিন্ন মাধ্যমে, তখন তাকে আমরা বলবো কি ক্ষয়ীভবন। আচ্ছা, তারপর হচ্ছে নগ্নীভবন। এবার যে ক্ষয়ীভবনের ফলে যে চূর্ণ বিচূর্ণ যে ক্ষয়ীভবন হলো, তার ফলে কি প্রথমে কি হলো, আবহবিকার হলো, সেই স্থানে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো পড়ে রইলো। তারপর হচ্ছে সেই স্থানে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো পড়ে থাকার পরে তারপর আবার কি হলো, তারপর তোমার চূর্ণ বিচূর্ণ শিলাগুলো বিভিন্ন মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল। এবার তখন কি হবে, অন্য জায়গায় চলে গেলে তখন সেই যে নিচের যে শিলাটা, সেটা বাইরে দেখা যাচ্ছে, কারণ ওপরের যে আস্তরণ, চূর্ণ বিচূর্ণ আস্তরণটা, সেটা তো অন্য জায়গায় চলে গেছে। তখন তাকে আমরা বলবো নগ্নীভবন, মানে বাইরের যে আস্তরণ দেখতে পাবো, যেটা ভেতরের যে আস্তরণ, সেটা এখন আমরা বাইরের থেকে দেখতে পাবো, তখন তাকে আমরা বলবো নগ্নীভবন। আচ্ছা, এবার হচ্ছে তোমার হচ্ছে অবরোহণ এবং আরোহণ। অবরোহণ হচ্ছে যে প্রাকৃতিক শক্তি নদী, হিমবাহ বা বায়ু ইত্যাদির মাধ্যমে কোনো উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যায়, তখন তাকে আমরা বলবো অবরোহণ, ঠিক আছে। অবরোহণ মানে হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি রয়েছে, যেমন নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির মাধ্যমে কোনো উঁচু জায়গাটা নিচু হয়ে যাচ্ছে, উঁচু জায়গাটা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে অবরোহণ। আর আরোহণ ঠিক তার উল্টোটা, যেমন তোমার হচ্ছে এখানটা কি হচ্ছে, যে প্রাকৃতিক শক্তির দ্বারা নদী, হিমবাহ, বায়ু, তারপর হচ্ছে তোমার সঞ্চয় কাজ তোমার ইত্যাদির ফলে সমুদ্র তরঙ্গ ইত্যাদির ফলে যখন নিচু স্থান
স্থানটা, সেখানে ভূপৃষ্ঠের নিচু স্থানটা সঞ্চয় হচ্ছে, সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি হচ্ছে। যে কোনো জায়গায় কোনো কিছু সঞ্চয় হলে সেই জায়গাটা কী হয়, উচ্চতা বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধি পেলে তখন তাকে আমরা বলবো হচ্ছে কি, তোমার হচ্ছে আরোহণ। আচ্ছা, তাহলে অবরোহণ এবং আরোহণ তোমরা বুঝতে পারলে। এবং তারপর কোশ্চেন কি রয়েছে, তারপরে কোশ্চেন রয়েছে অবরোহণ এবং আরোহণের পার্থক্য। অবরোহণ আর আরোহণের পার্থক্যটা তোমরা নিশ্চয়ই ওই যে সংজ্ঞাটা সেখান থেকে বুঝতেও পারবে, এবং নোটস আকারে তোমরা লিখে নেবে, যে কোনো বই থেকেই তোমরা লিখে নেবে এই কোশ্চেনের অ্যান্সারগুলো। আচ্ছা, তারপরে পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো? আচ্ছা, পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো? পুঞ্জিত ক্ষয় আমরা বলবো যখন কোনো বলছে যে যখন কোনো মাধ্যাকর্ষণ শক্তির টানে, মানে ধরো হচ্ছে কোনো উঁচু জায়গাতে কোনো একটা উঁচু জায়গাটা শিলাটা চূর্ণ বিচূর্ণ হলো পাহাড়ি অঞ্চলে, এবং সেখানে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে কী হবে, ওপর থেকে নিচের দিকে তখন মাধ্যাকর্ষণ জানে যে নিচের দিকে টানে শক্তির দ্বারা, তখন সেই চূর্ণ বিচূর্ণ যে শিলাগুলো, যেখানে পাহাড় বা পর্বতে যে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো ছিল, সেগুলো মাধ্যাকর্ষণ টানে যদি নিচের দিকে যখন চলে আসে, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে? তো যাই হোক, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো খাতায় সুন্দর করে তুলে নাও। যারা 2026-এ যারা মাধ্যমিক দেবে বা 2027-এ যারা মাধ্যমিক দেবে, মানে দশম শ্রেণীতে যারা উঠতে চলেছো বা উঠেছো, ঠিক আছে, তাদের প্রত্যেকের জন্যই এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকেই একটা নোটস আকারে কালো কালি এবং নীল কালি দিয়ে সুন্দর করে খাতা করে রাখবে, যাতে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে সেই খাতাগুলো দেখেই যাতে তোমরা পড়তে পারো। আজ এ পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আশা করি তোমাদের উপকারী হবে।